কোরাপুট উড়িষ্যার দক্ষিণে লুকোনো এক স্বর্গরাজ্য। ছোট থেকে অনেকবার এর নাম শুনলেও তার প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে কোনোই ধারণা ছিল না। আর বর্ষার কোরাপুট যে এতটা সুন্দর হতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। সবুজ পাহাড়, উপত্যকা, জঙ্গল, আদিবাসী সংস্কৃতি ও অসংখ্য ঝর্ণার ভাঁজে সাজানো এই জেলাটি যেন প্রকৃতির আঁচলে লুকিয়ে থাকা এক রত্ন। দূর থেকে দেখলে মনে হয় মেঘের ভেতর জন্ম নেওয়া ছোট্ট কোনো শহর। জগদলপুরে 2 দিন কাটিয়ে আজ আমরা কোরাপুটের পথে। সকাল থেকেই আকাশের মুখ ভার, সাথে মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে। গুগলের ওয়েদার ফোরকাস্টও জানাচ্ছে আগামী 2 দিন আবহাওয়া ক্লিয়ার হওয়ার কোনোই সম্ভাবনা নেই। তাই আকাশের মেঘ জমেছে আমাদের মনেও। আর এই মেঘলা মন নিয়েই আজকের গল্প কোরাপুট। জগদলপুর থেকে কোরাপুটের পথেই প্রথমেই পড়বে গুপ্তেশ্বর গুহা মন্দির। দেবাদিদেব মহাদেব এই গুহায় বিরাজমান। ছিটেফোঁটা বৃষ্টি তো সকাল থেকেই পড়ছিল। গাড়ি গন্তব্যে পৌঁছানোর আগেই শুরু হলো বেশ ভারী বৃষ্টি। এদিকে পার্কিং থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটতে হবে গুহা মন্দির পৌঁছতে। অগত্যা ছাতা মাথায় দিয়েই পাহাড়ি রাস্তায় হাঁটা দিলাম। দেশের আর 5টা শিব মন্দিরের মতোই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার ভিড় সবেমাত্র সামনে উঠেছে এই জায়গাটা। মূল মন্দিরে যাওয়ার পথেই পড়বে মা পার্বতীর মন্দির। এরপর এসে পৌঁছলাম মূল মন্দিরের সিঁড়ির গেটের কাছে। সদেরেক সিঁড়ি বার করতে খুব বেশি কষ্ট হলো না। এরপরেই গুহা মন্দিরের মুখ দৃশ্যমান হলো। তো আমরা এখন রয়েছি গুপ্তেশ্বর কেভ টেম্পলে। অসাধারণ একটা সুন্দর জায়গা, মানে ভগবানের মূর্তিটা, একটা শিবলিঙ্গ রয়েছে বেশ বড়, এবং এটা কথিত আছে যে প্রতি বছর নাকি শিবলিঙ্গর আকার আকৃতি বাড়ে। এরকমও কথিত আছে যে ভগবান রামচন্দ্র যখন দণ্ডকারণ্যে ঘুরে বেড়াচ্ছিলেন মা সীতার সাথে, তখন উনি এই গুহাটি আবিষ্কার করেছিলেন এবং নামকরণ করেছিলেন গুপ্তেশ্বর, কারণ ভগবান মহাদেব এখানে গুপ্ত অবস্থায় ছিলেন। তো সেই থেকেই হয়তো এইখানকার নাম হয়েছে গুপ্তেশ্বর। তবে এটা একটা মাইথোলজি, মানে এখানে অনেক রকমেরই প্রবাদ রয়েছে যেগুলো এখানে প্রচলিত রয়েছে। প্রচলিত কথা যাই থাক, মন্দিরটি কিন্তু খুবই সুন্দর এবং নামার পথটা বেশ অ্যাডভেঞ্চারাস। যদিও ক্যামেরা করা অ্যালাউড নয়, তবুও কিছু ফুটেজ আমি পেয়েছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। গুহার ভিতরে বাবা বিরাজমান বিশাল শিবলিঙ্গের আকারে। গুপ্তেশ্বর শিব মন্দির থেকে এগিয়ে চললাম ডুডুমা ওয়াটারফলসের দিকে। মনে পড়ে গেল ছোটবেলার আশুতোষ ভট্টাচার্য মহাশয়ের ডুডুমার ডাকের কথা। তিনি বলেছিলেন তিনি সে অপূর্ব দৃশ্যের সামনে বহুক্ষণ দাঁড়িয়েছিলেন। চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন, এবং সে কুয়াশা শীতের নয়, এই জলপ্রপাতেরই, এবং তা এতই ঘন তার মধ্যে দিয়ে সূর্যকেও রাহুগ্রস্ত লাগে। এদিকে আজ তো এমনিই মেঘলা আকাশ, তাই যা আশঙ্কা করছিলাম ঠিক তাই ঘটল। রয়েছি ডুডুমা ওয়াটারফলসের সামনে, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর মেঘ চারিদিকে ভরে গেছে। ছাতা টাতা সব উল্টে যাচ্ছে, এত পরিমাণে হাওয়া দিচ্ছে আর পুরো মেঘে ভরে গেছে চারিদিকটা, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি একদম 0। হয়তো আমরা এই ওয়াটারফল কিছুই দেখতে পাবো না, তাও একটু ঘুরে আসি মনের শান্তির জন্য। তো চলুন দেখে আসি।
মেঘে ঢাকা ডুডুমা ওয়াটারফলস। এই হচ্ছে ডুডুমার অবস্থা, কিছুই দেখা যাচ্ছে না। আমাদের ছাতা ফাতা সব পুড়ে যাচ্ছে, এখানে বেশিক্ষণ থাকাই যাবে না। আর আমাদের তো হেভি মজা, হেভি লাফালাফি করছে, বাট ছাতাটা এক্ষুনি ভেঙে যাবে যদি না যাই এখন এখান থেকে। ফেরার পথে নামলাম মাছকুন ড্যামে। নবনির্মিত ড্যামের উপর দাঁড়িয়ে প্রাচীন ধ্বংসপ্রাপ্ত ড্যামের ভগ্নাবশেষ দেখতে দেখতে ভাবছিলাম, ভট্টাচার্য মশাই হয়তো এই বাঁধটির কথাই লিখেছিলেন তার গল্পে। আবার এগিয়ে চলা। আকাশের যা অবস্থা তাতে বেলা ঠিক কটা হলো ঠিক ঠাহর করার উপায় নেই। ঘড়ি দেখতেই দেখি প্রায় 4:45, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের অজান্তেই যবনিকা পতন হয়ে যাবে এই মেঘলা দিনের। সুজনবাবু মানে আমাদের সারথি বললেন বিকেল 5টায় কোলাব ড্যামের গেট বন্ধ হয়ে যায়। তবুও এতটা রাস্তা যে ড্যামের জল আমাদের সাথে লুকোচুরি খেলছিল তার একটা ড্রোন শট নেবার ইচ্ছেটাকে দমিয়ে রাখতে পারলাম না। কারণ তথাকথিত ড্যামের ভিউ পয়েন্টে নিশ্চয়ই নো ফ্লাইং জোন থাকবে, আর সেখান থেকে দৃশ্য খুব মনোরম হবে না। তাই গাড়ি থামিয়ে নেমেই পড়লাম, এবং তারই ফুটেজ রইল আপনাদের জন্য। আগস্ট। আজও কোরাপুটের আকাশ মেঘে ঢাকা, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। আজ আমরা কোরাপুট থেকে পুটশিল হয়ে যাব ওড়িশার হাইয়েস্ট পয়েন্ট দেওমালি। কিন্তু এই রকম আবহাওয়ায় তার সৌন্দর্য কতটা প্রত্যক্ষ করতে পারবো জানি না। ভাগ্যোদয়ের আশায় ভোরবেলা শরণাপন্ন হলাম জগন্নাথ দেবের। একমাত্র উনিই হয়তো পারেন এই ওয়েদারকে কিছুটা ভালো করতে। কোরাপুট শহরের প্রাণকেন্দ্রেই আছে জগন্নাথ মন্দির, তবে একে মন্দির না বলে মন্দির কমপ্লেক্সই বলা ভালো, কারণ মূল মন্দির ছাড়াও রয়েছে বেশ কিছু ছোট ছোট বিভিন্ন দেবদেবীর মন্দির। যাই হোক, বেরিয়ে পড়লাম। ছবির মতো সুন্দর রাস্তা, যা নিমেষেই মন ভোলাবে আপনার। গতকাল ডুডুমার ডাকে সাড়া তো দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তার দেখা হয়নি। তবে আজ তার রানী কিন্তু আমাদের হতাশ করল না। বৃষ্টি থাকলেও কুয়াশা না থাকায় রানী ডুডুমা ফলসকে দেখলাম মন ভরে। আজকে 20শে আগস্ট, তো আমরা এখন রয়েছি রানী ডুডুমা ওয়াটারফলসে। গতকাল কিন্তু আমরা ডুডুমা ওয়াটারফলস সেখানে গেছিলাম, বাট এত কুয়াশা ছিল যে আমরা কিছুই দেখতে পারিনি। তো আজকে এসেছি রানী ডুডুমা ওয়াটারফলস দেখতে। ওয়াটারফলসে কিন্তু দারুণ জল রয়েছে, বাট যে ভিউ পয়েন্টটা করা রয়েছে সেখান থেকে কিন্তু এর যে মেন যে জায়গাটা যেখান থেকে দেখতে বেশি সুন্দর লাগবে মনে হচ্ছে, এই জায়গাটা যাওয়ার কোনো ব্যাপার নেই। কিন্তু এর ওপরে আরেকটা জলের ধারা রয়েছে, এই জলের ধারাটা যখন ওপর থেকে পড়ছে সেই জায়গাটার একটা সাইটিং কিন্তু এখান থেকে হয়। বাট আমার মনে হচ্ছে ওই সিনটার থেকে এই যে আমার পিছনে যে সিনটা রয়েছে এটা বেশি সুন্দর লাগবে। যাই হোক, কিন্তু এখানে তো নামার কোনো ব্যাপার নেই, মানে এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, এরকম ব্যারিকেড করা রয়েছে। ওয়েদারটা এত মায়াবী হয়ে রয়েছে যে কি বলবো, আর চারিদিকে কেউ কোথাও নেই। দিদিরাও এসেছিলো, চলে গেছে, আমি আর আয়ান শুধু বসে রয়েছি, আর এই জায়গাটাতে কেউ নেই।
মানে এরকম একটা ওয়াটারফল, এখান থেকে এত জোরে একটা ওয়াটারফল পড়ছে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা হয়তো আপনারা অতটা ভালো বুঝতে পারছেন না, একটা যেরকম পাহাড়ি অঞ্চলে মেঘ ভেসে বেড়ায় আর কি, একটা যেরকম খুব মিহি দানার জল ভেসে বেড়ায় ঠিক সেরকমই বৃষ্টিটা পড়ছে। একটা মায়াবী অ্যাম্বিয়েন্স তৈরি করেছে, অসাধারণ ফিলিংস হচ্ছে। যেতে ইচ্ছা করছে না, বাট সবাই গাড়িতে ওয়েট করছে, যেতে তো হবেই। যাই হোক, যতটুকু টাইম পারি এই জায়গাটা একটু স্পেন্ড করে যাই, কারণ হচ্ছে এরকম একটা নির্জন জায়গা সবসময় তো পাওয়া যায় না। মানে নিজের সঙ্গে সময় কাটানোর জন্য একটা আদর্শ জায়গা পেয়েছি, বাট হাতে বেশি সময় নেই। এটাই হচ্ছে আজকের মানুষের সবচেয়ে নেগেটিভ পয়েন্ট। বেশ কিছুটা সময় কাটিয়ে এগিয়ে চললাম আমাদের এই ট্যুরের মোস্ট অ্যাওয়েটেড ডেস্টিনেশন দেওমালির উদ্দেশ্যে। পথেই পড়ল কোরাপুটের কফি বাগান। তবে বাগানে ঢুকে সময় নষ্ট করার পক্ষপাতী আমি ছিলাম না, তাই বাইরে থেকেই কিছু ফটো তুলে এগিয়ে চললাম। যতই যাচ্ছি মনে হচ্ছে যেন কোনো এক সুখ স্বপ্নে নিমজ্জিত হয়ে চলেছি। বেশ কিছুক্ষণ এই স্বপ্নের দুনিয়ায় বিচরণ করার পর হঠাৎই ঘোর কাটল, যখন আচমকাই পাহাড়ি পথের পাকদণ্ডি কাটিয়ে চোখের সামনে বেরিয়ে এলো বিস্তীর্ণ সবুজ তৃণভূমি। এটি পুটশিল, প্রকৃতিপ্রেমীদের স্বর্গরাজ্য। জীবিত মানুষের পক্ষে স্বর্গদর্শন সম্ভব নয়, যদি তা সম্ভব হতো তা হয়তো খানিকটা এরকমই হতো। আমরা এখন রয়েছি পুটশিলে। এটা একটা টেবিল টপ মাউন্টেন। আমি এই জায়গাটা সম্বন্ধে কিছু বলবো না, আমি জাস্ট এই জায়গাটার ফুটেজগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপনারাই যা বলার যা ভাবার ভেবে নিন এবং দেখুন জাস্ট কতটা সুন্দর একটা জায়গা হতে পারে। অসাধারণ অসাধারণ, জাস্ট উপভোগ করুন একটু। পুটশিলকে বিদায় জানিয়ে এবার এগিয়ে চলা আমাদের শেষ গন্তব্য দেওমালির উদ্দেশ্যে। সেখানে ওড়িশা ট্যুরিজমের ইকো কটেজে আজ আমরা থাকব। ওই যে দূরে মেঘের মুকুট পরা পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ওগুলোরই কোনো একটির উপরে আমাদের আজকের আস্থানা। ওয়েদার ভালো থাকলে এখান থেকেই দেখা যায়, কিন্তু আমাদের কপাল এবার সত্যিই খারাপ। যে আশা নিয়ে দেওমালি এসেছিলাম তা যে এবার আর পূরণ হবে না তা এতক্ষণে বুঝে গিয়েছিলাম। বেশ কিছুটা আসতেই মেন রোড থেকে গাড়ি বাঁক নিল বাঁদিকের সুরকি বিছানো কাঁচা রাস্তায়। নতুন পাকা রাস্তা সবে তৈরি হচ্ছে। গত কদিনের বৃষ্টিতে এই কাঁচা রাস্তার হাল খুবই খারাপ। অভিজ্ঞ ড্রাইভার ছাড়া এই রাস্তায় গাড়ি চালানো খুব একটা সহজ নয়। তো আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে দেওমালি ইকো কটেজে। অসাধারণ একটা পরিবেশ, বাট এত মেঘ করে রয়েছে, এত হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে রীতিমতো। আমি জেনেই এসেছিলাম জ্যাকেট রয়েছে, বাট এখনও পরিনি, ঠান্ডা ঠান্ডা লাগছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমাদের দুটো কটেজ রয়েছে, 1 নম্বর আর 3 নম্বর। 1 নম্বর হচ্ছে এটা, ঢুকবো, আর 3 নম্বরে সনাতনদারা রয়েছে। অসাধারণ কিন্তু একটা অ্যাম্বিয়েন্স, দারুণ। বন্ধুবান্ধবদের সাথে এসে টাইম স্পেন্ড করার মতো বা ফ্যামিলির সঙ্গে এসে টাইম স্পেন্ড করার মতো কিন্তু একটা অদ্বিতীয় জায়গা। নিচের ভিউটা সুন্দর দেখা যাচ্ছে। আমি জানি হয়তো ক্যামেরায় এখন বোঝা যাবে না, কারণ প্রচণ্ড ফগ রয়েছে। তো দেখাই চলুন। আচ্ছা, তার আগে ঘরে ঢুকবো, চলুন।
এরকম একটা বাইরে থেকে ঢুকেই ছোট্ট একটা বারান্দা মতো, আর এটা কিন্তু গ্লাস ডোর দিয়ে আটকানো। এটা তো অবশ্যই দরকার, মানে এটা খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে, নাহলে এত হাওয়া ডাইরেক্ট দরজা খুললে হাওয়াটা কিন্তু ঘরে চলে যায়। তো যাই হোক, আমরা ঘরে ঢুকছি। এই হচ্ছে ঘর। ঘরে ঢুকেই দুটো ফ্যান চলছে দেখছি, দুটো ডাবল বেড রয়েছে, আর এদিকে রয়েছে একটা টয়লেট। টয়লেট মোটামুটি ক্লিয়ারই আছে। একটা জেনারেটরের ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে ঘর। ঘরের পাশে এত বড় জানলা খোলা, আর এই হচ্ছে ব্যালকনি, যেটার জন্য এই কটেজ এত পপুলার। তো এই হচ্ছে কটেজ, আর এই কটেজ থেকে সামনে কটেজ থেকে এই সামনের জানলাটা খুললে এই হচ্ছে তার ভিউ। অসাধারণ অসাধারণ। নিচের রাস্তাটা ছোট্ট দেখা যাচ্ছে, ওখান দিয়ে আমরা এলাম। জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কি না, বাট আমি দেখতে পাচ্ছি ওই নিচ থেকে কিন্তু আমরা এসছি একটু আগে। এটা হচ্ছে উড়িষ্যার টপেস্ট পয়েন্ট, সবচেয়ে বড় মানে সবচেয়ে উঁচু জায়গা। তো এখান থেকে নিচটা কিন্তু দারুণ লাগে, বাট এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, কারণ প্রচুর ফগ রয়েছে। আশা করি কমে যাবে, কারণ কাল ভোর ভোর আমরা বেরিয়ে যাবো, বেশি টাইম আমরা পাবো না। তো ইচ্ছা রইল ভবিষ্যতে এসে আরও বেশি টাইম এখানে স্পেন্ড করার। তো চলুন। বেলা বাড়ার সাথে সাথেই ওয়েদার আরও খারাপ হতে শুরু করে, তাই প্রকৃত অর্থে দেওমালি আমরা সেভাবে এক্সপ্লোরই করতে পারিনি। তবে এই ট্যুর থেকে আমি একটা অভিজ্ঞতা নিয়ে ফিরছি, যে পরিবেশ বা পরিস্থিতি কোনোটাই আমাদের হাতে নেই, তাই আমরা যা আশা করি তা যে সবসময় পাবই তার কোনো নিশ্চয়তা নেই। তাই যেটুকু পেলাম না সেটুকু আপাতত না পাওয়াই থাক, যদি সেটুকুর টানে আবার ফিরে আসতে পারি এই অকৃত্রিম প্রকৃতির কোলে। আজ কোরাপুটের গল্প এখানেই শেষ করছি। ফিরে আসবো এরকমই নতুন কোনো এক গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এবং দেখতে থাকুন রোম টেলস।